এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো ফাইনালি আমরা যেটার জন্য ওয়েট করছিলাম এই মুহূর্তে, যে আমাদের নোটিফিকেশান ফর কাউন্সেলিং সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, কালকেই আমাদের রিলিজ হয়েছে। দেখো 3/7/2024 এখানে ডেটও মেনশান করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো কি বলা আছে এই নোটিশে আমরা ফুল ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের জানার দরকার কাউন্সেলিং প্রসেস শুরু হওয়ার আগে, সেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আজকে আমরা জানবো। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে দেখো, প্রত্যেকটা পয়েন্ট তোমার কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করছি। দেখো, আমাদের প্রথম যে কথা সেটা হচ্ছে কিন্তু এইবারে আমাদের WBJEE এবং জোসা কাউন্সেলিং দুটো কিন্তু একই সাথে হতে যাচ্ছে। আগের বছরও তাই হয়েছিল, এইবারেও কিন্তু সেই একই ট্রেন্ড বজায় রয়েছে। WBJEE এবং জোসা কাউন্সেলিং আমাদের কিন্তু একই সাথে কন্ডাক্ট করানো হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের প্রথম যে পার্ট, তার মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখতে হবে সেটা হচ্ছে TFW ক্যাটাগরির আন্ডারে যে সিটগুলো ভ্যাকেন্ট থাকবে সেই সিটগুলো কিন্তু কখনোই আমাদের জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে কনভার্ট করা হবে না। এটা কিন্তু AICTE গাইডলাইন্স অনুযায়ী এখানে মেনশন করা আছে, তোমরা 7 নম্বর পয়েন্টে ইজিলি দেখতে পাবে। 8 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে? 8 নম্বর পয়েন্টে বলা আছে যে রাউন্ড 1 কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশন, তার জন্য তোমাদের কিন্তু 500 টাকা অর্থাৎ 500 রুপিস কিন্তু তোমাদের পে করতে হবে, এবং পরবর্তীতে তোমাদের মপ আপ রাউন্ড যখন হবে, তখন যদি তোমরা চাও যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে, তখন কিন্তু তোমার আরও একটা রেজিস্ট্রেশন ফিজ পে করতে হবে। কত কি পে করতে হবে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করছি। ঠিক আছে, প্রত্যেকটা ইয়েলো কালার হাইলাইটেড পয়েন্টগুলো তোমরা খেয়াল করো, আমি পরপর পড়ছি ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা, এরপর নেক্সট পার্ট হচ্ছে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনের সময় তোমাদের কি কি লাগছে না, তোমাদের বেসিক যাবতীয় ডিটেলস সেগুলো কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনে লাগবে। পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং অ্যাড্রেস। আচ্ছা, অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে কি কি লাগছে? অ্যাপ্লিকেশন নাম্বার অর রোল নাম্বার। ঠিক আছে, পাসিং স্ট্যাটাস কীরকম না, টোটাল মার্কস অ্যান্ড অবটেন মার্কস অফ ইংলিশ যেটা তোমরা ক্লাস 10-এ পেয়েছিলে, এর সাথে সাথে তোমাদের ক্লাস 12-এর যে টোটাল মার্কস এবং অবটেন মার্কস সেটা তোমাদের লাগছে। তার সাথে তোমাদের ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টগুলো ছিল সেইগুলো কিন্তু তোমাদের টোটাল মার্কস এবং অবটেন মার্কস এই দুটোই কিন্তু তোমাদের লাগছে। ঠিক আছে, আচ্ছা, তারপরের পয়েন্টে দেখো যেটা তোমাদের বলা আছে সেটা হচ্ছে প্রত্যেকজন ক্যান্ডিডেটকে কিন্তু WBJEE বোর্ড বলছে এই যে টোটাল যে কাউন্সেলিং প্রসেস, তার যে রেজিস্ট্রেশন সেটা করানোর সময় অবশ্যই যেন তারা কেয়ারফুল থাকে। কেন? কারণ একবার যদি রেজিস্ট্রেশন প্রসেস সাবমিট করা হয়ে যায় তাহলে কিন্তু চেঞ্জেস করা পসিবল নয়। ঠিক আছে, তাই প্রত্যেকজনকে কিন্তু WBJEE বোর্ডের তরফ থেকে কেয়ারফুল থাকতে বলা হচ্ছে। তোমরা অবশ্যই এটা একটু কেয়ারফুল থাকবে। ঠিক আছে, তারপরের যে পার্ট সেটা হচ্ছে চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং বেসিক্যালি কি? চয়েস ফিলিং বেসিক্যালি হচ্ছে আমাদের চয়েস ফিল করতে হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার ব্রাঞ্চ এবং কোনো পার্টিকুলার কলেজের কোনো পার্টিকুলার ব্রাঞ্চ সেটা তোমরা কি হচ্ছে পরপর লিস্টের আকারে WBJEE বোর্ডকে আর কি ফিল করবে একটা। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমাদের চয়েস ফিলিং, যেটা আমরা বলি চয়েস ফিলিং লিস্ট আর কি। তো সেখানে তোমাদের কি করতে হচ্ছে, সেখানে তোমাদের নর্মাল যে ডেট দেয়া থাকবে সেই ডেটে তোমরা নিজের কম্পিউটার থেকে হোক বা ক্যাফেতে গিয়ে হোক সেখানে কি হচ্ছে না চয়েসগুলো ফিল করবে, যে চয়েস ফিলিংগুলো তোমরা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছো। ঠিক আছে, অবশ্যই চয়েস ফিলিংয়ের আগে থেকেই কিন্তু প্রিপেয়ার করে রাখবে একটা লিস্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে যেটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার ইতে মেনশান করা আছে, সেটা হচ্ছে যে TFW সিট এবং নন TFW সিট দুটো কিন্তু তোমাকে আলাদাভাবে মেনশান করতে হবে। অর্থাৎ তুমি যদি TFW সিট এবং নন TFW সিট দুটো সিটই তোমার চয়েস ফিলিংয়ে রাখতে চাও, তাহলে কিন্তু দুটো সিটের জন্যই তোমায় কিন্তু আলাদা আলাদাভাবে চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ডিটেলস PDF আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো, তো তোমরা সেখান থেকে এই হাইলাইটেড PDFটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এক নজরে দেখে নেওয়ার জন্য। আচ্ছা, এরপর আমাদের কি আসছে যে WBJEE বোর্ড কিন্তু আমাদের বলছে এই চয়েস ফিলিংয়ে প্রত্যেকজন ক্যান্ডিডেট যেন অ্যাটলিস্ট 20টা চয়েস দেয়, অ্যাটলিস্ট 20টা। ঠিক আছে, সবাই চেষ্টা করবে 20-র বেশি, এবং এর কোনো লিমিট নেই। তো তোমরা যত বেশি সংখ্যক পারো কলেজ কিন্তু এখানে দিতে পারো চয়েস ফিলিংয়ে। ঠিক আছে, তোমাদের কিন্তু
বোর্ডের তরফ থেকে অ্যাটলিস্ট 20খানা চয়েস দিতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে যে পার্ট, সেটা হচ্ছে চয়েস লকিং। তো চয়েস লকিংয়ে আমাদের বেসিক্যালি কী করতে হবে না, চয়েস লকিংয়ে আমাদের কিন্তু যে চয়েস আমরা ফিল করলাম সেই চয়েস ফিলিংটাকে লক করতে হবে, যে টাইম ওরা বলে দেবে। বাই এনি চান্স যদি তুমি লক করতে ভুলে যাও, তাহলে কিন্তু তোমার লাস্ট সেভড যে চয়েসগুলো ছিল সেই চয়েসগুলো কিন্তু অটোমেটিক্যালি লকড হয়ে যাবে, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, লাস্ট সেভড চয়েসটা যেন ঠিকঠাক থাকে সেটা তোমায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের একদম কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়ে যাচ্ছে। রাউন্ড 1 অ্যালটমেন্ট। রাউন্ড 1 অ্যালটমেন্ট যে ডেট তোমার বলে দেবে, সেই ডেটে তোমাদের কিন্তু রাউন্ড 1-এ কোন অ্যালটমেন্ট এলো সেটা তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে। এবং সেটা দেখার পর তোমাদের কি করতে হবে না, রাউন্ড 1-এ বেসিক্যালি তোমাদের যে কলেজে অ্যালটমেন্ট এসছে সেই কলেজে তোমাদের ফিজিক্যালি গিয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু সেই যে পার্টিকুলার সিটটা তোমার জন্য অ্যালোটেড হয়েছে সেই সিটটার জন্য তোমাদের একটা অ্যাকসেপ্টেন্স ফিস পে করতে হবে, যেটা হচ্ছে আমাদের 5,000 টাকা, 5,000 রুপিস। ওকে, তো এটা আমাদের পে করতে হবে, এবং এই যে পেমেন্টটা এটা কিন্তু অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মধ্যে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। আর এর সাথে সাথে যে সিটটা তোমার জন্য অ্যালট হয়েছে তার জন্য পার্টিকুলার একটা অ্যালটমেন্ট লেটার তুমি ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে। তো এই হচ্ছে আমাদের রাউন্ড 1 অ্যালটমেন্ট। আচ্ছা, এবার এখানে পয়েন্ট নাম্বার ইতে কি বলছে, আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথ দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ফিজিক্যাল ভেরিফিকেশন। তো যেটা আমি বললাম যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের সেই পার্টিকুলার কলেজটায় যেতে হবে। আচ্ছা, এবার আমরা আসছি ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ডকুমেন্ট ভেরিফিকেশানে আমাদের বেসিক্যালি কী কী ডকুমেন্ট লাগছে সেগুলো এক নজরে আমরা দেখে নিই। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। ক্লাস 10 অ্যান্ড 12-এর তোমাদের মার্কশিটটা লাগবে, ওসিআই সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে। এর সাথে সাথে তোমরা যদি কোনো ক্যাটাগরির আন্ডারে রিজার্ভড হও তাহলে সেই রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট, পিডাব্লিউডি হলে পিডাব্লিউ সার্টিফিকেট, টিএফডাব্লিউ হলে তোমাদের কিন্তু টিএফডাব্লিউ সার্টিফিকেটও কিন্তু লাগছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কী কী ডকুমেন্ট লাগবে ফর ফিজিক্যাল ভেরিফিকেশান। আচ্ছা, এবার আমরা আসছি যে রাউন্ড 1-এ কী কী আউটকামস হতে পারে। মনে করো রাউন্ড 1-এ কোনো একটা কলেজ অ্যালোটেড হলো, তুমি চাইছো সেই কলেজটায় ভর্তি হতে, অ্যাডমিশন নিতে, তাহলে তুমি কি করবে না, নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে। অর্থাৎ তুমি পরবর্তী রাউন্ডে আপগ্রেড করতে চাও না, নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে ওই পার্টিকুলার কলেজটায় গিয়ে। আর যদি তুমি চাও যে না আমি পরবর্তী রাউন্ডে আপগ্রেড করব, তাহলে তোমাদের কিন্তু ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর এখানে একটা কথা বলে রাখি যে রাউন্ড 1 বা রাউন্ড 2 দুটোর মধ্যে যে কোনো একটাতে যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তুমি কিন্তু মপ আপ রাউন্ডে আর বসতে পারবে না। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে আমরা কোথায় চলে আসছি, তারপরে আমরা চলে আসছি হচ্ছে রাউন্ড 2 আপগ্রেডেশন। তো রাউন্ড 2 আপগ্রেডেশনে কারা কারা বসতে পারবে, দেখো যারা হচ্ছে আমাদের রাউন্ড 1-এ কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করেছিলে বাট রাউন্ড 1-এ কোনো রকম অ্যালটমেন্ট আসেনি, তারা সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে রাউন্ড 2-তে, ঠিক আছে। আচ্ছা, আর কারা কারা করতে পারে, যারা রাউন্ড 1-এ ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করেছে তারা, এবং যারা রাউন্ড 1-এ ছিল তাদের মধ্যে যাদের যাদের কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে, আদার দ্যান অ্যাকাডেমিক এলিজিবিলিটি কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে রাউন্ড 1 অ্যালটমেন্ট, তাদের কিন্তু সরাসরি রাউন্ড 2-তে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো এই 3 রকম কেস হতে পারে যারা যারা রাউন্ড 2 আপগ্রেডেশনের জন্য এলিজিবল। আচ্ছা, এর পরের পয়েন্ট কি বলছে, ইট ইজ এসেনশিয়াল টু নোট দ্যাট ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড। ওকে, যদি রাউন্ড 2-তে তোমার নতুন কোনো অ্যালটমেন্ট চলে আসে এবং তখন যদি তুমি মনে করো রাউন্ড 1-এর যে অ্যালটমেন্টটা ছিল সেটাতে তুমি শিফট করবে, সেটা কিন্তু তুমি করতে পারবে না, অর্থাৎ রিভার্স অ্যালটমেন্ট কিন্তু এখানে তুমি করতে পারবে না। রাউন্ড 2-তে যদি কিছু অ্যালটেড হয়ে যায় তাহলে তোমার রাউন্ড 1-এর সিটটা গেল, আর যদি কিছু না হয় তাহলে সিটটা অবশ্যই তোমার জন্য রিজার্ভ থাকবে। সো এটাই। আচ্ছা, তো এবার একটা জিনিস যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি রাউন্ড 1-এ তোমাদের কোনো কিছু অ্যালটমেন্ট না আসে তাহলে তোমরা যখন রাউন্ড 2-তে অ্যালোটেড হবে তখন কিন্তু রাউন্ড 1-এর যে প্রসেস সেই সেম প্রসেস তোমাদের রাউন্ড 2-এর জন্য করতে হবে, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাদের পে করতে হবে এবং যে কলেজ অ্যালোটেড হবে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে রাউন্ড 2। রাউন্ড 2-এর পরে আমাদের কিন্তু সরাসরি আমরা চলে আসছি পরবর্তী রাউন্ড, অর্থাৎ লাস্ট রাউন্ড মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ডের জন্য কারা কারা এলিজিবল, মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হচ্ছে
যারা হচ্ছে আমাদের রাউন্ড 1 এবং রাউন্ড 2তে কি হচ্ছে না সিট অ্যালোটেড হয়েছে বাট অ্যাডমিশন নেয়নি, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। অ্যালোটেড সিট হয়েছে কিন্তু অ্যাডমিশন নেয়নি কলেজে, তারা কিন্তু রাউন্ড 3 এর জন্য এলিজিবল। অ্যাডমিশন যদি তুমি নিয়ে নাও রাউন্ড 1 বা রাউন্ড 2তে তাহলে তুমি কিন্তু কোনোভাবেই এলিজিবল নয়, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি, নট অ্যালোটেড ইন রাউন্ড 1 অর রাউন্ড 2, তাহলে তুমি সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে কোথায়, রাউন্ড 3তে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, যারা হচ্ছে একদম ফ্রেশলি মপ আপ রাউন্ডেই পার্টিসিপেট করতে চাইছে, আগে রাউন্ড 1 বা রাউন্ড 2তে পার্টিসিপেট করেনি, তারা ফ্রেশলি রাউন্ড 3তেই কিন্তু আমাদের পার্টিসিপেট করতে চাইছে, তারা হচ্ছে পারবে রাউন্ড 3তে বসতে। এবং যারা হচ্ছে আমাদের কি বলছে না 4 নম্বর পয়েন্ট, অল রেজিস্টার্ড ক্যান্ডিডেটস এক্সেপ্ট দোজ হু হ্যাভ বিন লেট টু এক্সিট অর উইথড্রল, ঠিক আছে। মানে সমস্ত রেজিস্টার্ড ক্যান্ডিডেট কিন্তু করতে পারবে, যারা হচ্ছে এক্সিট বা উইথড্রলের জন্য অ্যাপ্লাই করেছে তারা, ঠিক আছে, তাদের ছাড়া আর কি বেসিক্যালি। তো এটাই আর কি। তো এখানে যারা হচ্ছে রাউন্ড 1 এবং রাউন্ড 2তে আমাদের সিট অ্যালোটেড হয়েছে বা হয়নি, সিট অ্যালোটেড হয়েছে তারা যদি অ্যাডমিশন না নেয় তাহলে তো রাউন্ড 3তে অবশ্যই আমাদের পার্টিসিপেট করতে পারছে, যেটা আমি এক্ষুনি বললাম। তো পার্টিসিপেট করার জন্য তাদের কিন্তু আবারও পুনরায় একটা রেজিস্ট্রেশন ফি পে করতে হবে, সেটা হচ্ছে 200 রুপিস, ওকে। আর যারা কোনো রকম অ্যালটমেন্ট পায়নি রাউন্ড 1 এবং রাউন্ড 2তে তারা সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর যারা ফ্রেশলি জয়েন করছে মানে ফ্রেশলি পার্টিসিপেট করতে চাইছে রাউন্ড 3তে, তাদের কিন্তু 1000 রুপিস দিতে হবে, যেটা কিন্তু ডি নাম্বার পয়েন্টে মেনশন করা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে যে অল পার্টিসিপেন্টস ইন মপ আপ রাউন্ড উইল হ্যাভ টু গিভ দেয়ার চয়েস অফ ইনস্টিটিউটস অর ব্রাঞ্চেস অ্যাফ্রেস, ঠিক আছে। নতুনভাবে চয়েস ফিলিং করার কিন্তু তোমরা এখানে একটা অপশান পাবে। তোমাদের যদি প্রথম চয়েস ফিলিংয়ে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা সেটাকে কারেক্ট করে তোমরা কিন্তু রাউন্ড 3তে নতুনভাবে একদম ফ্রেশ চয়েস ফিলিং আবারও করতে পারবে। তো এটাই এই পয়েন্টে কিন্তু বলা আছে। আচ্ছা, এরপরে কি বলছে যে মপ আপ রাউন্ড হচ্ছে কিন্তু লাস্ট রাউন্ড ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে। এরপর কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু কোনো রকম আর কাউন্সিলিং প্রসেস কন্টিনিউ করবে না। যে কটা সিট ভ্যাকেন্ট থাকবে সেগুলো আমাদের যে কনসার্ন অথরিটি আছে, অর্থাৎ বিভিন্ন রকম যে কলেজগুলো আছে তাদের মধ্যেই কিন্তু দায়িত্ব ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। ডাব্লিউবিজেই বোর্ডের আর কোনো রকম কিন্তু হস্তক্ষেপ এখানে থাকবে না। আচ্ছা, এবার আসছি জেনারেল রুলসে। তো জেনারেল রুলস কি বলছে, জেনারেল রুলসে বলছে যে হি অর শি মাস্ট প্রডিউস দ্য অরিজিনাল ডকুমেন্ট, ঠিক আছে। স্ক্রিনশট বা ফটোগ্রাফস অফ স্ক্রিন আর নট অ্যাকসেপ্টেবল অ্যাজ এনি ভ্যালিড ডকুমেন্ট, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট নিয়েই সবসময় কাজ করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়তেও তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট নিয়েই পার্টিকুলার কলেজে যেতে হবে। এখানে কিন্তু স্ক্রিনশট বা ফটোগ্রাফস অফ স্ক্রিন কিন্তু অ্যালাউ করবে না। তো এই জায়গাটা তোমাদের একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এরপরে যেটা আসছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিফান্ড পলিসি। তো রিফান্ড পলিসিতে ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, তোমার যদি পরবর্তীকালে কোনো রকম সিদ্ধান্তের নড়চড় হয় তাহলে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড তার জন্য কোনো রকমভাবে রেসপন্সিবল নয়, পুরোপুরি দায়িত্ব হচ্ছে তোমার সাথে কলেজের ওপর, ঠিক আছে। কাজেই আমি এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি যে তোমাদের যদি মনে হয় যে তোমরা পরবর্তীকালে এই লাইনে কন্টিনিউ করবে না, অন্য কোনো লাইনে শিফট করে যাবে, তাহলে তোমরা দয়া করে কাউন্সিলিং প্রসেস স্টার্ট করার আগেই সেই রকম চিন্তাভাবনা করে নিও। কারণ এত হিউজ পরিমাণ অ্যামাউন্ট কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউটকে পে করার পর সে কিন্তু তোমাকে পুরোপুরিভাবে সেই জিনিসটাকে রিফান্ড করবে না 100%, ঠিক আছে। কাজেই সেখানে কিন্তু তোমার একটা বড় অঙ্কের টাকা মার চলে যাবে। তোমার যদি কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে তুমি আগে থেকেই নেবে, এটা আমার সাজেশন, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে তাহলে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড বলে দিয়েছে স্পষ্ট যে সে কখন অ্যাপ্লাই করতে পারবে, যে সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ড অফ রাউন্ড 2 সেই যে পিরিয়ডটা সেই টাইমে কিন্তু সে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং রিফান্ডের জন্য অ্যাপ্লাই করলে কাউন্সিলিং, এই যে টোটাল কাউন্সিলিং প্রসেস, সেই কাউন্সিলিং প্রসেস শেষ হয়ে যাওয়ার পর 60 থেকে 90 দিনের মধ্যে তার অনলাইন ব্যাংকে কিন্তু অনলাইনে টাকাটা ঢুকে যাবে। তো এটাই কিন্তু এখানে বলা আছে। এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে তোমরা হেল্প ডেস্ক নাম্বার যেটা দেওয়া আছে 180012347882 এই নাম্বারে কল করে পার্টিকুলার ডাব্লিউবিজেই বোর্ডের হেল্পলাইন নাম্বার তোমরা কিন্তু আস্ক করতে পারো, ঠিক আছে। তো এই ছিল ওভারঅল আমাদের 8 পাতার যে নোটিফিকেশানটা বেরিয়েছিল, টোটালটা আমি জিস্ট করে বলে দিলাম। শুধু আমাদের 4টে পয়েন্ট মাথায় রাখতে হবে। যে এক হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ আমাদের একবারই পে করতে হবে, হয় রাউন্ড 1-এ
অথবা রাউন্ড 2তে বা ডাইরেক্ট যদি রাউন্ড 3তে যাও রাউন্ড 3তে, তাহলে একবারে আমাদের পে করতে হচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি মাথায় রাখতে হবে যে রাউন্ড 1-এর পর রাউন্ড 2তে যদি নতুন অ্যালটমেন্ট আসে তাহলে কিন্তু তোমাদের নতুন অ্যালটমেন্ট লেটার আবারও ডাউনলোড করতে হবে নতুন ইনস্টিটিউটের জন্য, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি, এখানে কিন্তু তোমার রিভার্স অ্যালটমেন্ট অ্যালাউড নয়, অর্থাৎ রাউন্ড 1-এর পরে তুমি যদি রাউন্ড 2তে শিফট করে যাও তাহলে রাউন্ড 1-এ যদি তোমার কোনো অ্যালোটেড কলেজ থাকে তাহলে সেই সিটটা তোমার কিন্তু মার যাবে, সেই সিটটাকে তুমি আর ফিরে পাবে না, ঠিক আছে। আর যদি রাউন্ড 2তে কোনো রকম সিট অ্যালোটেড না হয় তাহলে তোমার প্রিভিয়াস সিটটা থাকবে তোমার জন্যই, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট কি, রাউন্ড 1 এবং রাউন্ড 2তে যদি তুমি বাই এনি চান্স অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তুমি কিন্তু কোনোভাবেই মপ আপ রাউন্ডে বসতে পারবে না। তো এই 4টে পয়েন্ট আর ডিসিশনের যে ব্যাপারটা আমি বললাম, এই 4 থেকে 5টা পয়েন্ট তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের টোটাল কাউন্সেলিং সিস্টেমে কোনো রকম প্রবলেম হবে না। আর কোনো রকম প্রবলেম যদি হয়ও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, আমরা তোমাদের হেল্প করার জন্য সবসময় প্রস্তুত, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা জয়েন করে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু শেয়ারও করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টেক কেয়ার, গুড বাই।